15ই আগস্টের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে শাহেদ আলম কালচারাল ফেসিস্ট তকমা পেলেন, এগুলো কিসের আলামত আপনি মনে করেন? জি, এটা আমি মনে করি টিটো ভাই, আজকে এই যে আপনি আমাদের যে ব্যানারে যেটা আপনি লিখেছেন, মানে ওই টপিকটাতেই আসলে আমরা কথা বলতে চাচ্ছি যে এই যে ঘৃণা ছড়িয়ে আমরা কেন হাসিনাগিরি করতে যাচ্ছি। তো এটা আমি মনে করি একটা ঘৃণা ছড়িয়ে হাসিনাগিরি করা। কারণ শাহেদ আলম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কি ভূমিকা রেখেছিল এটা আমরা সকলেই জানি। আর শাহেদ আলম যদি বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বা 15ই আগস্টকে কেন্দ্র করে সে যদি একটা পোস্ট দেয় এবং এটাকে নিয়ে তাকে যদি আপনি কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে দেন, এটা দুঃখজনক। কারণ হাসিনা বিরোধী আন্দোলনের সময় তার একটা বিরাট ভূমিকা ছিল। আর এমনি আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে যে হ্যাঁ, যেহেতু শেখ হাসিনা একটা চরম ফ্যাসিস্ট ছিল, তার বাবা ৭২ থেকে ৭৫ একটা চরম দুঃশাসন ছিল এবং পরবর্তীতে এই দেশে গত ১৫.৫ বছরে যেভাবে সবকিছু মুজিবকরণ করা হয়েছিল, তাই আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে এই দেশে আর এই ১৫ই আগস্ট পালনের কোনো মানেই নাই। আমার এটা ব্যক্তিগত মতামত। কিন্তু তারপরেও কিছু ব্যক্তি আপনি পাবেন যারা এত কিছুর পরেও তারা ওই বঙ্গবন্ধুকে তারা ভালোবাসবে। বঙ্গবন্ধুকে নিয়ে তারা 15ই আগস্টে স্ট্যাটাস দিবে। এখন আমি যদি মনে করেন প্রত্যেকেরই নাগরিক অধিকার বা মানুষের অধিকার বা তাদের নিজেদের একটা গণতান্ত্রিক যে চর্চা, এটার প্রতি যদি সম্মান দেখাই বা তাদের একটা কারো প্রতি যদি কেউ শ্রদ্ধা দিতে চায়, সেটাকে আমি কেন আটকাবো? তার যদি মুজিবের প্রতি প্রেম থাকে, সে যদি 15ই আগস্টে মুজিবকে শ্রদ্ধা জানাতে চায়, আমি এখানে বাধা দেওয়ার কে আসলে? সে দিতেই পারে। কিন্তু এই যে একটা রিকশাওয়ালা গেল, আপনি তাকে ধরলেন, ধরে আপনি তাকে কারাগারে ঢুকিয়ে দিলেন। তো এটাই মনে করি যে ওই হাসিনাগিরি যেটা আপনি বলছেন, যে হাসিনা যে কাজটা করত, সেই কাজটাকে আপনি নতুনভাবে করছেন। এবং আমি মনে করি যে বা যারা এটা সচেতনভাবে বা অবচেতন মনে যারা করছে, তারা কিন্তু পরোক্ষভাবে হাসিনাকে বা আওয়ামী লীগকে কিন্তু এই দেশে আবার পুনর্বাসনের একটা বন্দোবস্ত করছে। কিভাবে? আমি সেটা আজকে একটু উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই। এই যে ১৯৭১ সালে আপনি দেখেন জামায়াতে ইসলামী তাদের কি ভূমিকা ছিল? জামায়াতে ইসলামী তখন পাকিস্তানি বাহিনীর সাথে তারা হাতে হাত মিলিয়ে এদেশের নিরীহ সাধারণ জনগণের উপরে অত্যাচার চালিয়েছিল। এবং তাদের আল-বদর, আল-শামসরা তারা একটা এই ইতিহাসের নিকৃষ্ট যে একটা গণহত্যা হয়েছিল, সেটার ক্ষেত্রে তারা একটা সক্রিয় ভূমিকা রেখেছিল। তো সেই জামায়াতে ইসলামী পরবর্তী সময়ে কিন্তু এই দেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করলো। এবং হাসিনার ১৫ বছরের শাসনামলে আপনি দেখেছেন যে জামায়াতে ইসলামের উপরে কি পরিমাণে জুলুম বা নির্যাতন করা হয়েছে। তাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেয়া হয়েছে। এতে কি হয়েছে আপনি দেখেন। যেই জামায়াতে ইসলামী ১৯৭১ সালে আমাদের দেশের মানুষের উপরে একটা বর্বর আক্রমণ পাকিস্তানি বাহিনী চালিয়েছিল, সেটার একটা সহযোগী ফোর্স ছিল। তো সেই জামায়াতে ইসলাম কিভাবে আমাদের হৃদয়ে একটা ঘৃণার সৃষ্টি করেছিল, আমার হৃদয়ে, আপনার হৃদয়ে, যে আমরা জামায়াত ইসলামকে বলতাম তুই রাজাকার। আমরা ওই হুমায়ূন আহমেদের নাটকের মধ্যে দেখেছি পাখির মুখ থেকে বলা হয়েছিল তুই রাজাকার। তো যাদেরকে আমরা এভাবে ঘৃণা করতাম, আমাদের নাটকের মধ্যে যাদেরকে পাখির মুখ থেকে বলা হতো তুই রাজাকার, সেই জামাত ইসলামের প্রতি কিন্তু আমার হৃদয়ে, আপনার হৃদয়ে একটা সিম্প্যাথি বা ভালোবাসা জাগ্রত হয়েছিল হাসিনার আমলে। কারণ কি? হাসিনার বাড়াবাড়ির কারণে। যে হাসিনা একটা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিচ্ছিল, যেখানে কোনো জুডিশিয়াল ডিউ প্রসেসটাকে ফলো করা হয়নি। আপনি দেখেছেন জামাত ইসলামের এই যে শফিকুল ইসলাম মাসুদ, যিনি তার মতো একটা ইয়াং তরুণ নেতা, তাকে রিমান্ডে ধরে নিয়ে তার হাতের নখ, পায়ের নখ উপড়িয়ে ফেলেছিল হাসিনার বর্বর বাহিনী। তো সেই শফিকুল ইসলাম মাসুদ, আমরা তো তার পক্ষে কথা বলেছি এবং তার উপরে যে জুলুম করা হয়েছে, এতে আমরা সমব্যথী হয়েছি। তো এখন ওই অতীতে ৭১-এ জামায়াতের যত খারাপ ভূমিকায় থাকুক না কেন, হাসিনার ১৫ বছরের দুঃশাসনে জামায়াতে ইসলামের উপরে যে ধরনের বর্বরতা চালানো হয়েছিল, এর ফলে কিন্তু জামায়াতের প্রতি আমাদের মনে একটা সিম্প্যাথি জাগ্রত হয়েছে, যেটা স্বাভাবিক। কারণ আমরা তো মানুষ। আমরা তো মানুষের ব্যথায় আমরা সমব্যথী হই। তাদের প্রতি আমাদের একটা মায়া মমতা জাগবে। ঠিক যেভাবে জামাত ইসলামের প্রতি আমাদের জেগেছিল। এখন আপনি চিন্তা করে দেখুন আজকে এই ২০২৫ সালে এসে কি করা হচ্ছে। যেই হাসিনা এত বর্বর, ২০২৪ সালে যেই হাসিনার নেতৃত্বে এতগুলো ছাত্র জনতার উপরে গুলি চালানো হলো, ইতিহাসের নিকৃষ্ট ছাত্র গণহত্যা করলো যেই হাসিনা, আজকে দেখেন সেই হাসিনা বা আওয়ামী লীগের প্রতি আমাদের অবচেতন মনেই কিন্তু এক ধরনের আপনি দেখবেন মায়া মহব্বত তৈরি করার জন্য একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। কিভাবে? যে আপনি ১৫ই আগস্টে তার ওইখানে কেউ শ্রদ্ধা দিতে যাচ্ছে, আপনি তাকে ধরছেন, তাকে মারছেন, পিটাচ্ছেন, তাকে আপনি কারাগারে ভরছেন। একটা রিকশাওয়ালা যাচ্ছে, তাকে মারছেন, পিটাচ্ছেন, কারাগারে ভরছেন। এতে কি হচ্ছে? আপনার হিউম্যান বিইং, আপনার কিন্তু মনের মধ্যে তখন একটা হবে যে আচ্ছা, আজকে তো আওয়ামী লীগ জুলুমের শিকার হচ্ছে। আওয়ামী লীগকে আপনি নির্যাতনের শিকার করছেন। আওয়ামী লীগ আজকে বর্বরতার শিকার হচ্ছে। তখন কি হবে? এরকম একটা ঘৃণিত আওয়ামী লীগের মতো একটা দল, যেই দলের একটা ঘৃণিত নেত্রী শেখ হাসিনা, যারা আমাদের ঘৃণার পাত্রী, সেই দলের সেই নেত্রীদের প্রতি কিন্তু আপনার অবচেতন মনে একটা কিন্তু সিম্প্যাথি জাগবে। যে আচ্ছা, আজকে তো আওয়ামী লীগ তো একটা জুলুমের শিকার হচ্ছে।
আর ইতিহাস কি বলে যে মানুষের অবচেতন মনে কিন্তু সবসময় মানুষ কিন্তু অলওয়েজ জুলুমের শিকার যিনি, নির্যাতনের শিকার যিনি তার পক্ষে কিন্তু থাকে। অত্যাচারিত যিনি হয় তার পক্ষে মানুষ থাকে। মানুষ কিন্তু অত্যাচারীর পক্ষে থাকে না। প্রবলেমটা হচ্ছে কি যে এখন আমরা কি আসলে বুঝতে পারছি আমরা যে অত্যাচারী হয়ে যাচ্ছি? আমি বলছি না যে আপনি আওয়ামী লীগের প্রতি আপনি অনেক মায়া মহব্বত দেখান। তারা একটা ফ্যাসিস্ট দল। তাদেরকে যেভাবে ট্রিট করা দরকার তাদেরকে আমরা ওভাবেই ট্রিট করব। কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগকে ভালোবেসে বা শেখ মুজিবকে ভালোবেসে কেউ যদি ওই ৩২ নাম্বারে গিয়ে ফুল দেয়, আমি তাকে ধরে কারাগারে ভরে দেব। তাহলে তো আপনার সাথে আওয়ামী লীগের সাথে হাসিনার সাথে পার্থক্য থাকলো কি? যেটা আপনি রাইটলি হেডিং এবং করেছেন যে এখানে একটা জিনিস যুক্ত করতে পারি সাকি, আমার কাছে আমি যেহেতু ঢাকাতে আছি আমার কাছে দৃষ্টিকটু লেগেছে এই মানে যুব দল বা ছাত্র দল হোয়াটএভার তারা স্লোগান দিচ্ছে ওখানে এবং বলছে যে ভাইয়া কথা দিলাম ধান কি ৩২ নম্বর দখল নিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি জানি না এটার পিছনে কে আছে, কেন এটা করেছে, এবং এটা খুবই আপত্তিকর। এবং আপনি আপনি দেখেছেন 15 আগস্টে এনসিপির কেউ এখানে উপস্থিত ছিল না, জামাতের ইসলামের একজন ওখানে উপস্থিত ছিল না, এখানে বিএনপির কিছু লোকজন সেখানে উপস্থিত ছিল। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এটি এটি আমি আমি বিশ্বাস করি বিএনপি এটি তদন্ত করবে, তদন্ত করে এটা বের করবে যে কে এটার উদ্যোগ নিয়েছে, কেন এই কাজ করা হয়েছে। এবং এই একই কাজ কিন্তু সাকিব আমরা দেখেছি শেখ হাসিনা সময় হয়েছে, যখনই বিরোধী দলগুলো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে লাঠি সোটা নিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দাঁড়িয়ে গেছে রাস্তায়, পাহারা দিয়েছে, মহল্লা পাহারা দিয়েছে। একই কাজ আমরা করছি, এটাকেই বলে হাসিনাগিরি। এই কাজটা আমরা করতেছি এখন। এবং আপনি দেখেন যে একটা মানুষের মৃত্যু দিন সপরিবারে সেই লোকটিকে মারা হয়েছে। আপনি স্বীকার করেন বা না করেন সে তো আমাদের এই মহান মুক্তিযুদ্ধের একটা স্থপতি। তার ইয়াতেই তো মানে দেশটা স্বাধীন হয়েছে। মানে তার যে ৭ই মার্চের ভাষণ এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না এবং তাকে পাকিস্তানের কারাগারে আটক করে রাখা হয়েছিল। এবং তার ডাকেই কিন্তু মুক্তিযোদ্ধারা আন্দোলন করেছে। এবং পরবর্তীতে আপনি যতগুলো ওখানকার আন্তর্জাতিক পত্র-পত্রিকা রয়েছে আপনি পড়েন, সবখানে কিন্তু লেখা আছে যে বাংলাদেশের লিডার শেখ মুজিবুর রহমান এবং তার ডাকে মানুষ যুদ্ধ করেছে। আপনি যতগুলো আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে বিবিসি বলেন, ওখানকার নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, টাইম ম্যাগাজিন বলেন, আমি তো সমস্ত ওই সময়ের বইগুলো পত্র-পত্রিকাগুলো আমি পড়েছি। সবখানে কিন্তু লেখা আছে যে শেখ মুজিবের ডাকেই তখন মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং তারপরে যখন দেশ স্বাধীন হলো তখন ৭২ সালে শেখ মুজিব এই দেশে ফেরত আসলো। তো আপনি এই ইতিহাসের যে একটা সত্য এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না, আপনি বুঝতে পারেন না। শেখ মুজিবের নেতৃত্বেই এই ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং আমাদের বিজয় অর্জিত হয়েছে। এখন আপনি যদি আজকে এই লিডার ৭২ থেকে ৭৫ পর্যন্ত সে অনেক খারাপ মানুষ ছিল। সে বাকশাল কায়েম করেছিল। সে জনগণের মৌলিক অধিকারকে হরণ করেছিল। সে সিরাজ শিকদারের মতো একজন মানুষকে হত্যা করে সে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছিল। আপনি হাজারটা খারাপ দোষ বের করতে পারবেন মুজিবের। কিন্তু ৭১ এর আগের যে মুজিব, সে তো আমাদের একটা দেশপ্রেমিক মুজিব ছিল। ৭ই মার্চের যে মুজিব, সে তো একটা দেশপ্রেমিক মুজিব ছিল। আমাদের সুপ্রিম লিডার ছিল ওই সময়। তো এখন আপনি তার মৃত্যুতে যদি তার ওই ৭২ থেকে ৭৫ এর অপকর্মগুলোকে বেইস করে যদি আপনি এখন হিন্দি গান বাজান, ওখানে আপনি ওই খিচুড়ি পার্টি করেন বা ওই বিরিয়ানি পার্টির আয়োজন করেন হিন্দি গানের তালে, তালে ১৫ই আগস্টের ওই দিনে। আপনি শোক পালন নাই করতে পারেন। কিন্তু তাই বলে আপনি যে ওখানে এই যে বাড়াবাড়ি করছেন, হিন্দি গান বাজাচ্ছেন, ডিজে পার্টি করছেন, মানে এগুলি খুবই দৃষ্টিকটু এবং এগুলো আসলে হয় কি মানে আওয়ামী লীগের প্রতি মানুষের মনে এক ধরনের ভালোবাসা জন্মাবার সুযোগ আপনারা করে দিচ্ছেন। যে আওয়ামী লীগ একদম একটা সত্য কথা। এবং আমি একদম মারাত্মক একটা কথা বলেছেন আপনি। আমি এটা উপলব্ধি করলাম, আমি অনেকের সাথে কথা বললাম। আমি মনে করি ওই ঘটনা ঘটিয়ে 15ই আগস্টে যা ঘটেছে, যা ঘটানো হলো, এটাতে মানে এই আমরা আওয়ামী লীগকে সাংঘাতিকভাবে মানুষের মনের মানে একটা সিম্প্যাথি তৈরি করে ফেললাম, সাংঘাতিকভাবে। ট্রাস্ট মি, চমৎকার কথা বলেছেন সাকিব আপনি। আমি একটা জিনিস আপনাকে যোগ করতে চাই। আপনি যাকে ল্যাংটা সোলোমন বলছেন, উনি একটা কথা বলে ফেললেন। সিরাজ শিকদারের মৃত্যুকে নিয়ে উনি বললেন উনি বিচার চাইলেন, আমরাও কিন্তু বিচার চাই। এখন প্রশ্ন হচ্ছে উনি কিন্তু বলে ফেললেন একটা কথা। উনি বললেন যে উনি নাকি উনার নেতা নাকি সিরাজ শিকদার ছিলেন। তো আমি আজকে এটা বলতে চাই, আজকে এটা বলবো বলে আমি 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 মনস্থির করেছিলাম। সাকিব, আমি সবই করতাম, আজকে পাবলিক প্রথম বলতেছি আপনাকে,
সবিপ মানে হচ্ছে সর্বোচ্চ বিপ্লবী পরিষদ, সিরাজ শিকদারের রাজনৈতিক দল সরবরাহ পার্টি। এই সরবরাহ পার্টির ছাত্র সংগঠন ছিল হচ্ছে বিপ্লবী ছাত্র আন্দোলন। আমি বিপ্লবী ছাত্র আন্দোলনের সদস্য ছিলাম। ঠিক আছে, আমি জীবনেও কোনোদিন শুনি নাই এই কমিউনিস্ট পার্টি যারা করে তারা সর্বহারাকে কখনো একসেপ্ট করেছে। তাদেরকে তারা বলতো হচ্ছে সন্ত্রাসী। আজকে উনি বললেন, লাইভে দেখলাম যে উনি বলছেন যে উনার নেতা নাকি ছিল সিরাজ শিকদার। ভণ্ডামি, মিথ্যা কথা। ঠিক আছে, সো যেহেতু আপনি প্রসঙ্গটা আনলেন সেজন্য আমি বললাম। এবং অবভিয়াসলি সিরাজ শিকদারের মৃত্যুর বিচার হওয়া উচিত। অবভিয়াসলি জাসদের কর্মীদেরকে যে হত্যা করা হয়েছে সেটারও বিচার করা মানে আমি মনে করি বিচার হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের ইতিহাসকে, যেটা চমৎকার করে আপনি বললেন যে অন্তত শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তৈরি করতে পারবেন না। এবং যার কারণে আপনি লক্ষ্য করবেন জামাতে ইসলাম কিন্তু সুকৌশলে ৭১কে বাদ দেওয়ার নানান চেষ্টা করছে, মানে ২৪কে বড় করে ৭১কে ছোট করার চেষ্টা করছে, এবং এটাতে জামাতে ইসলাম সফল হবে না। এবং আপনি চমৎকার করে এটাই বললেন, হবে না। সাকিব জি, আমি র‍্যাপ আপ করতে চাই এই বিষয়টা এভাবেই যে আপনারা এই আওয়ামী লীগের মতো একটা ঘৃণিত রাজনৈতিক দলকে এখন নতুন করে যে পুনর্বাসন করার যে সুযোগটা এটা তারাই করে দিচ্ছে যারা এই বাড়াবাড়িগুলো করছে।